আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। কারণ এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে, এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না নির্বাচনের পরে, তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার। এই মুহূর্তে যেটি নেই, তো কাজেই এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিংবা আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই, কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যেই অকার্যকর করে রাখা হয়েছে, এটি দেশে পারবে না। এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরো একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে, আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আর্থওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না।
যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাইয়ে দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে, তা কি আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নামসর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে? এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালেও বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, যে কর্মসূচি হোক না কেন
সেটা 5%, 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ 4 সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সব মানুষ মারা যাবে না, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসবে। এটি অন্যায়ভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রহসন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অর্থাৎ বাংলাদেশের এই যে সমস্যা, আমরা যে একটা গভীর সমস্যার মধ্যে ঢুকে পড়েছি, এই সমস্যা থেকে আমরা খুব সহসা বের হতে পারছি না। আগামী 1 মাসের মধ্যে বের হতে পারছি না, আগামী 2 মাসের মধ্যে বের হতে পারছি না, খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের হতে পারছি না। অর্থাৎ আমরা দীর্ঘ স্থায়ীভাবে একটা গহ্বরের মধ্যে, একটা গর্তের মধ্যে ঢুকে থাকলাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রসঙ্গে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং এবং বড় ধরনের বাংলাদেশকে নিয়ে বড় সতর্কতা, যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে এগোতে পারছে না। দর্শক, মজার একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আবারও আওয়ামী লীগকে একটা মোটা দাগে খোঁচা মারলেন, এবং সেই খোঁচাটা বেশ গুরুত্বপূর্ণ খোঁচা। অনেকে বিভিন্নভাবে এরকম এই খোঁচাখুচির প্রসঙ্গে অনেক সময় বলার চেষ্টা করেন যে মানুষ তখনই খোঁচাখুচি করে যখন তার সঙ্গে পেরে ওঠে না। আবার অনেকে বলেন যে মানুষ মানে খোঁচাখুচি সাধারণত করে কিংবা নাড়ানাড়ি সাধারণত করে বড় কিছুকে খোঁচা দিয়ে একটু মানুষ আরাম পায়। যেমন চিড়িয়াখানায় বেড়াতে গেলে মানে হিংস্র বাঘ যখন খাঁচাবন্দি থাকে, খাঁচাবন্দি বাঘকে পেছন খাঁচার বাইরে থেকে মানুষ এই ইটটা মেরে কিংবা একটু গোতা দিয়ে, একটু লাঠি দিয়ে গোতা দিয়ে, একটু কিছু ছুঁড়ে দিয়ে, একটু তাকে বিব্রত করে, তাকে উত্তেজিত করে এক ধরনের মজা পায়। সেই মজাটা খাঁচাই বন্দি বাঘ কীরকম খোঁচা মারলে কীরকম করে সেটা দেখার এক ধরনের নেশা জাগে। সেই নেশা জাগার কারণে বাঘকে মানুষ খাঁচার বাইরে থেকে ডিস্টার্ব করে। এরকম অনেক আলোচনা রয়েছে, অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেন, কিন্তু আমাদের প্রেস সেক্রেটারি মাঝে মাঝেই চটকদার নানা ধরনের কথা বলেন এবং নানা সময় তাকে প্রশংসিত হতে দেখা গেছে, নানা সময় তাকে সমালোচিত হতে দেখা গেছে। যদিও বেশিরভাগ সময় তিনি সমালোচনাই অর্জন বেশি করেছেন, সেটাকে তিনি কখনোই পাত্তা দেননি। তিনি তার মতো করে কাজ করে যাচ্ছেন। এবার আওয়ামী লীগকে খোঁচা দিলেন নভেম্বরের প্রসঙ্গ টেনে। নভেম্বর মানে হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার যে মৃত্যুদণ্ড হলো সেই মৃত্যুদণ্ডের প্রেক্ষাপটটা টেনে এনে আওয়ামী লীগকে বেশ বড় ধরনের একটা খোঁচা দেওয়ার চেষ্টা করলেন। এই খোঁচাটা বেশ মজার খোঁচা, এবং সেই খোঁচাটা দেওয়ার মাধ্যমে তিনি বলতে চাইলেন আওয়ামী লীগের আদতে কোনো শক্তি অবশিষ্ট নেই। খাঁচাই বন্দি থাকতে থাকতে আওয়ামী লীগ এতটাই দুর্বল হয়ে পড়েছে যে যতই খোঁচাখুচি করা যাক না কেন, তার ভেতরে থেকে উচ্চকণ্ঠে হালুম বলার মতো অবস্থাটা নেই। এটা প্রমাণিত হয়েছে নাকি নভেম্বরে। কি বলতে চাইলেন শফিকুল আলম, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আওয়ামী লীগকে আবারও খোঁচা মেরেছেন। তিনি আওয়ামী লীগকে খোঁচা মেরে এক ধরনের মজা পান, এবং সেই মজাটা পেতে ব্যাপারটা তিনি উপভোগ করেন, এটা বোঝা যায়। তার নানা ধরনের কথাবার্তাই বোঝা যায়। কখনো যুক্তিসঙ্গতভাবেই বলেন, কখনো একটু অহেতুকভাবেও কখনো
কখনো তাকে বলতে শোনা যায়। কিন্তু এবারের প্রসঙ্গটা আপনার কাছে দুই রকমই মনে হতে পারে। এরকম এবারের প্রসঙ্গটাকে আপনার কাছে যুক্তিসঙ্গত প্রসঙ্গ হতে পারে, মনে হতে পারে যে হ্যাঁ যৌক্তিক কথাই তো তিনি বললেন, হ্যাঁ সত্যিই তো তাই। আবার আপনার মনে হতে পারে অযথাই তিনি একটু খোঁচাখুচি করছেন। তিনি কি বললেন কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ কি পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি। নভেম্বর মাসটা কি? নভেম্বর মাসটা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার মাস, এবং তিনি ওইটাকে কেন্দ্র করেই যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তার আগে বেশ কিছু কথা বলেছেন, কয়েকটা প্রসঙ্গ আপনাদেরকে বলে নিই, তারপরে নভেম্বরের প্রসঙ্গে তিনি কি বলেছেন সেটাতে যাব। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, কোনো ধরনের কোনো চাপ নেই। এই যে নির্বাচন নিয়ে চাপ নেই, এই কথাটা সরকারের বিভিন্ন পক্ষ বারবার বলছে, এটা কি অনেক বেশি চাপে থাকার কারণেই তারা বলছেন? মানে চাপে না থাকলে তো বারবার বলার কথা নয় যে আমাদের কোনো চাপ নেই, কোনো পক্ষের কোনো ধরনের কোনো চাপ নেই। এটা বারংবার বলার কোনো প্রসঙ্গ না। চাপ নেই খুবই ভালো কথা, কিন্তু এটা বারবার বলতে হবে কেন? বারবার বলা কি এটাই কারণে যে মানুষ বুঝতে পারছে, মানুষ দেখতে পাচ্ছে নানা দিকের, বিশেষ করে আন্তর্জাতিক মহলের চাপ সরকারের উপরে আসছে, তখনই একটু চাপ ফ্রি ফিল করার জন্য কিংবা জনগণকে বোঝানোর জন্য বারবার বলতে হচ্ছে এটা নিয়ে কোনো চাপ নেই। সেরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি বলছেন এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না, অর্থাৎ আওয়ামী লীগকে ভোটের প্রাসঙ্গিকতায় নিয়ে আসার জন্যও কেউ বলছে না, এটাও বলছেন তিনি, যেটা একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ আওয়ামী লীগকে ভোটে এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা অনেক পক্ষই বলছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ দুই কূটনীতিবিদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে মিটিং, সেখানে এই প্রসঙ্গ এসেছে, সেখানে ওই দুইজন আওয়ামী লীগের প্রসঙ্গে বলেছেন। সর্বশেষ 4 জন ব্রিটিশ এমপি যে চিঠি লিখেছেন সেখানে সেই প্রসঙ্গ বলা হয়েছে। এর আগে মার্কিন 5 সিনেটর চিঠি লিখেছেন বাংলাদেশ সরকারকে, সেখানে এটা বলা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে বারবার সরকারকে বলা হয়েছে, ইইউ থেকেও তাদের অবস্থান ব্যক্ত করা হয়েছিল, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে ইইউ এর অবস্থানটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। জাতিসংঘের অবস্থানটা প্রথম দিকে যে সরকারের পক্ষে ঢালাওভাবে ছিল, শেষের দিকে আমরা সেই ঢালাওভাবে সরকারের পক্ষে জাতিসংঘকে আর থাকতে দেখিনি। ভারতের অব্যাহত চাপ রয়েছে, আমেরিকার নতুন রাষ্ট্রদূত এসেছেন, সেটা একটা নতুন চাপের কারণ বলে মনে করেন অনেকে। সেরকম পরিস্থিতিগুলো যখন আছে, তখন প্রেস সচিব তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে কোনো চাপ নেই। ব্যাপারটা খুব একটা যে সত্য সেটা বলা যাবে না, কিন্তু সরকার তার কৌশলের কারণেই এই ব্যাপারটা বলবে, কারণ চাপ মুক্ত হওয়ার জন্যও অন্তত মুখে 2-4 বার বলতে হয় এই ব্যাপারে কোনো চাপ নেই। আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হচ্ছে, তাদের উপরে চাপ, এই চাপটাও ছিল যে জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে হবে। এমনকি এই ব্যাপারে একটা রিটও আদালতে চলমান অবস্থায় রয়েছে এবং একটা রুলও জারি করা হয়েছে যে জাতীয় পার্টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই ব্যাপারে। সুতরাং নানা দিকের চাপ তাদের উপরে রয়েছে। তিনি বলেছেন আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য কেউ বলছে না, হয়তো বা বলতো, আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি সরি বলেছে? তারা যে গুম খুন করেছে সেটা তো সারা পৃথিবী জানে। হ্যাঁ, এটা সত্য যে তারা এখনো সরি বলেনি, তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। প্রধান উপদেষ্টা রিকনসিলিয়েশনের কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার আদলে, সেটা যদি আওয়ামী লীগ ক্ষমা চেত তাহলে সেটা সম্ভব ছিল। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সেরকম কমিউনিকেশন কি তৈরি করা হয়েছে যে সেরকম একটা ব্যবস্থা আমরা নিচ্ছি, আপনারা মানে সরি বলেন, ক্ষমা চান, জাতিকে বলেন, সেরকম মানে কোনো উদ্যোগও আমরা দেখিনি। আবার আওয়ামী লীগও গোঁ ধরে বসে আছে যে তারা দেশে ফেরার বাস্তবতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের ভুল নিয়ে কোনো কথা বলতে চায় না, তারা জনগণের কাছে ভুলের কথা বলতে চায়। ইতিমধ্যে আওয়ামী লীগ অবশ্য বলেছে যে তারা তাদের ভুল, অনেক ভুল, সেই ভুলের কথা তারা জনগণকে বলতে চায়, জনগণের কাছে ক্ষমা চাইতে চায়। কিন্তু সেটা দেশে ফেরার প্রেক্ষাপট যখন তৈরি হবে, দেশে যখন তারা ফিরতে পারবে তখন বলবে।
তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের লোকেরা তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে। আওয়ামী লীগের লোকেরাও কি 15.5 বছর ভোট দিতে পেরেছে? তারা তো ভোটও দিতে পারেনি, তাদের ভোট পুলিশ দিয়ে দিয়েছে। এটা একটা চরম সত্য কথা তিনি বলেছেন। এবং সর্বশেষ যে ইলেকশন 2024-এর ইলেকশন, সেই ইলেকশনে যে আমির নির্বাচন, সেখানেও ভোটকে প্রভাবিত করার ব্যাপার আমরা দেখেছি। 14 সাল, 18 সাল, 24 সাল, 3টা ভোটকেই প্রভাবিত করার ব্যাপার দেখেছি। এবং আওয়ামী লীগের লোকজন এখন কিন্তু আনঅফিসিয়ালি ব্যাপারগুলো স্বীকার করে যে এই কর্মকাণ্ডগুলো করা তাদের ঠিক হয়নি। কিন্তু যে কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ এত সমালোচিত হয়েছে, একপাক্ষিক ভোট, একটা বৃহৎ শক্তিকে বাইরে রেখে ভোট, সেই একই কাজ তো বর্তমান সরকার করছে। একপাক্ষিক ভোট করছে, একটা বৃহৎ শক্তিকে বাইরে রেখে ভোট করছে, এবং তারা বলছে যে এই ভোট গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ যেভাবে বলেছে বিএনপিকে বাদ দিয়ে ভোট গ্রহণযোগ্য হবে, এই সরকারও বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট গ্রহণযোগ্য হবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দুটো বড় রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং দুদিন আগে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও একজনের প্রশ্নের প্রেক্ষাপটে এরকমটা বলতে শুনলাম যে দুইটা বৃহৎ শক্তি কথা বিএনপি এবং জামাত, এভাবে যখন একজন প্রশ্ন করছেন দুইটা বৃহৎ শক্তি, তখন মির্জা ফখরুল বলেছেন যে আমি তো জানতাম বাংলাদেশের দুইটা বৃহৎ শক্তি মানে হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি, এইরকম কথা কিন্তু তিনি বলেছেন। তার মানে এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনীতিতে এখনও বৃহৎ শক্তি মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। সেই একটা বৃহৎ শক্তিকে বাদ দিয়ে এখন আবার নির্বাচন করে বলা হচ্ছে যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে, দেশে গ্রহণযোগ্য হবে এবং আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে। যে থিওরি আওয়ামী লীগ দিয়েছে, সেই একই থিওরি, আওয়ামী লীগের শেখানো থিওরিতেই এই সরকার মানে এগোচ্ছে। সেটাও কতটা গ্রহণযোগ্য হবে সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু যে ব্যাপারটা মুখ্য ব্যাপার, সেই ব্যাপারে আসে। নভেম্বরের ব্যাপারে তিনি কি বলছেন? নভেম্বরের ব্যাপারে তিনি বলছেন যে আওয়ামী লীগ কতটা পারে মানে সেটা আমরা নভেম্বরে দেখেছি। নভেম্বরে কি দেখছেন? তিনি বলেছেন শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ড দেয়া হলো, তখন আওয়ামী লীগ মানে ঘোষণার আগে পরে হরতাল করেছে, এই দু একটা ককটেল মেরেছে, এখানে ওখানে দু একটা আগুন জ্বালিয়েছে। আদতে তাদের কিছুই করার ক্ষমতা নেই, তারা কিছুই করতে পারেনি। অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণাও যখন দেয়া হয়েছে, তখন বাংলাদেশে আওয়ামী লীগ কিছুই করতে পারেনি, এই কথাটা মূলত প্রেস সেক্রেটারি বলতে চাইলেন। এটা বোধহয় একটু মানে সামান্য হলেও, মানে পুরোটা না হলেও কিছুটা হলেও এটা সত্য যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যখন হয়েছে, তখনও আওয়ামী লীগ ব্যাপক কোনো কর্মসূচি করতে পারেনি। এটা যেমন সত্য, তেমনি এটাও তো সত্য যে আওয়ামী লীগ যেন কোনো ধরনের কোনো কর্মসূচি করতে না পারে, তার জন্য এক ধরনের যুদ্ধংদেহী প্রস্তুতি আমরা দেখেছি বর্তমান সরকারের। মানে ব্যাপারটা এরকম প্রস্তুতি ছিল যে একটা যুদ্ধ মোকাবেলা করতে হবে, সেরকম প্রস্তুতি ছিল। সেরকম প্রস্তুতিতে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ, তখন কার এত সাহস যে ওই নিষিদ্ধ কার্যক্রমের মাধ্যমে মধ্য দিয়ে থাকা অবস্থায় এরকম মানে কি বলবো, যুদ্ধংদেহী একটা যুদ্ধ ঠেকানোর একটা প্রস্তুতি যখন সরকারের আছে, সেই প্রস্তুতি ডিঙিয়ে আওয়ামী লীগের মানে যারা তৃণমূলের রয়েছে, নেতারা তো সব পালিয়ে আছে, তৃণমূলের যারা রয়েছে তারা কোনো ধরনের অর্গানাইজিং ক্যাপাসিটি না থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ে নিজেদেরকে বিপদের মধ্যে ফেলবে, এরকমটা বোধহয় প্রত্যাশা করাটাও ঠিক নয়। কিন্তু শফিকুল আলম যে খোঁচাটা মারলেন, সেই খোঁচাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি মূলত আওয়ামী লীগকে খোঁচা মারলেন যে তাদের নেত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও তারা কিছু করতে পারেনি। এখন প্রসঙ্গ হচ্ছে, এই খোঁচাটা মেরে তিনি কি একটু খাঁচাই বন্দি বাঘকে একটু বেশি উস্কে দিলেন? মানে যে বাঘকে তিনি শক্তিশালী মনে করছেন না, একটু খোঁচা মেরে তাকে রাগিয়ে দিতে চেয়েও তিনি মনে করছেন তারা রেগে উঠবে না, কিংবা সেই খাঁচাইবন্দি বাঘটা রেগে উঠবে না, তার আসলে কিছুই করার ক্ষমতা নেই, যেটা তিনি মনে করছেন সেটার যদি উল্টোটা হয়ে যায়,
তাতে আমার মনে হয় যে এই খোঁচাটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, বুমেরাং হয়ে যেতে পারে। কারণ এই খোঁচাটাতে আওয়ামী লীগ যদি উস্কানি মনে করে যদি এগ্রেসিভ মাইন্ডে কোনো কিছু করতে চায়, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, যে বিশৃঙ্খলা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের প্রেক্ষাপটে তৈরি হোক, এটা খোদ সরকারও চাইছে না। খোদ সরকারও যখন চাইছে না, তখন মনে হয় এই ধরনের খোঁচাখুচি, উস্কানি এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখাই বেটার, যেন নির্বাচনটা ঠিকঠাকভাবে হতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।